তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আলী আসলাম এবং আমি তাসনিমে জান্নাত। তথ্যে শুরুতেই জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। দুর্নীতি সরকারের উন্নয়নে বড় বাধা, সংসদে কড়া সমালোচনা। দুর্নীতিমুক্ত দেশ গড়তে নীতি শিক্ষায় গুরুত্ব। দুদকের মামলায় এনবিআর সচিব মাহমুদ ফয়সালের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আদালতের। সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ, খালের জমি উদ্ধারে ছাড় নেই, হুঁশিয়ারি উত্তর সিটি কর্পোরেশনের। সিলেটে এখনো পানিবন্দী 11 লাখ মানুষ, ছড়াচ্ছে পানিবাহিত রোগ, ক্ষতিগ্রস্ত সড়কে চরম দুর্ভোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতি সরকারের উন্নয়নে বড় বাধা। সংসদ অধিবেশনে এ বিষয়ে কড়া সমালোচনা করেন সংসদ সদস্যরা। তারা বলেন, দুর্নীতিমুক্ত দেশ করতে নীতি শিক্ষায় গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার সংসদে বাজেটের উপর আলোচনায় এসব কথা বলেন তারা। সংসদ সদস্যরা বলেন, বর্তমান সরকার শহর থেকে গ্রাম সমান তালে উন্নয়ন কাজ চলমান রাখলেও কিছু দুর্নীতিবাজের জন্য সমালোচিত হচ্ছে সরকার। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতিমুক্ত দেশ করার কোনো বিকল্প নেই। প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা অভিযোগ করেন, বিএনপি সহ কিছু বুদ্ধিজীবী না বুঝেই বাজেটের সমালোচনা করছেন। বিএনপির সময় লুটপাটের জন্যই বাজেট করা হতো বলেও অভিযোগ করেন তারা। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে কল্যাণমুখী বাজেট দিয়েছে বলেও জানান সংসদ সদস্যরা। 2024-25 অর্থ বছরে মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ। মাননীয় স্পিকার, এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সীমাহীন দুর্নীতি। ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমি একটা বিশেষ বরাদ্দ পেয়েছি 50 লাখ টাকার। সেই বরাদ্দের অনুকূলে আমি প্রকল্প জমা দিয়েছি, কিন্তু একই সময় ওই একই মন্ত্রণালয় থেকে আমার নির্বাচনী এলাকায় প্রায় 5 কোটি টাকার বিশেষ বরাদ্দ গিয়েছে। কে বা কারা এগুলো চেয়েছে বা কিভাবে দিয়েছে এগুলো কিছুই জানি না। তল্পিবিহীন জুড়িতে আপনি যে কিছুই ডালেন না কেন সেটা থাকে না। আমাদের এনবিআর, দুদক, অ্যান্টি কারাপশন যেগুলো আমাদেরকে নিশ্চয়তা দিবে, যেগুলো আমাদেরকে দেশকে সুরক্ষিত রাখবে, এখানে সরিষার মধ্যে যদি বুথ এসে যায় তাহলে বুথ থামাবেন কি দিয়ে? দেশে দুর্নীতির পরিমাণ আগের চেয়ে যথেষ্ট কমেছে দাবি করে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। দুপুরে সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, দুর্নীতির খোঁজ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতিকে বরদাস্ত না করার অঙ্গীকার করে তিনি বলেন, দুর্নীতি উন্নয়ন বাধাগ্রস্ত করে। চাকরি অবস্থায় অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া হয়। সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে এতদিন পরে অভিযান কেন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যখন যেটা নজরে আসে তখন সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় আগের চেয়ে জলাবদ্ধতা অনেক কমেছে, তবে বিচ্ছিন্নভাবে এখনো কিছু স্থানে জলাবদ্ধতা হয় স্বীকার করেন তিনি। বহুল আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বড় মেয়ের সম্পদের পরিমাণ তার মার 4 গুণেরও বেশি। আলাদা আয়কর নথিতে মা মেয়ের মোট সম্পদ 52 কোটি টাকা দেখানো হলেও বাস্তবে আরও বেশি বলছেন বিশ্লেষকেরা। 5টি কোম্পানিতে মেয়ের বিনিয়োগের তথ্য পাওয়া গেছে, তবে মা মেয়ের আয়কর নথিতে মিলেছে নানা অসঙ্গতি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। বিদেশের মাটিতে নিজের পরিচয় দেন মেকআপ আর্টিস্ট। আয় বলতে এইটুকুনি, বৈধ পথে বিদেশে টাকা নেয়ার কোনো তথ্যও নেই। অথচ তার চালচলন, জীবনযাপন ধনাঢ্য ব্যক্তিদেরও হার মানায়। 32 বছর বয়সী এই যুবতী ফারজানা রহমান ইপসিতা, মতিউরের প্রথম স্ত্রীর বড় মেয়ে। নেট দুনিয়া এরই মধ্যে বিস্মিত হয়েছে তার কানাডার গাড়ি বাড়ির ছবি দেখে। তবে দেশের সম্পদের তথ্য আরও অবাক করার মতো। আয়কর নথিতে 5 কোম্পানিতে 7 কোটি টাকা বিনিয়োগের তথ্য আছে। নরসিংদী, গাজীপুর, ঢাকায় জমি ও বাড়ির দাম দেখিয়েছেন প্রায় 13 কোটি টাকা।
ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, নিজের কোম্পানিকে ঋণ, ভাইকে দেয়া ধার বাবদ ইপসিতার সম্পদ 22 কোটি টাকা, অলংকার, ফার্নিচার ও নগদ মিলিয়ে আছে 2.25 কোটি। অন্যদিকে ব্যাংকে ঋণ 2 কোটি টাকা, সে হিসেবে সম্পদ 42 কোটি টাকা। নরসিংদীতে হেবা সূত্রে 1.5 একর জমির মালিক ইপসিতা। আয়কর নথিতে এই জমির বর্ণনা থাকলেও দাম উল্লেখ নেই। রাজধানীর বসুন্ধরায় 30 থেকে 40 কোটি টাকা দামের 7 তলা বাড়িসহ 5 কাঠা জমির দাম দেখিয়েছেন মোটে 5 কোটি টাকা। নীলক্ষেতে পার্কিং সহ 1,500 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম ধরেছেন মাত্র 60 লাখ। এটা দুর্ভাগ্যজনক হলেও যে পদ্ধতিটি সরকারের নেওয়া উচিত সেটা হচ্ছে যে দুদকের মাধ্যমে একটা নির্মোহ একটা তদন্ত করানো এবং সেটার মাধ্যমে সবকিছু উদ্ঘাটিত করায়। ইপসিতার মা লাকির আয়কর নথিতে সম্পদ আছে 12 কোটি টাকার, বিপরীতে ব্যাংক ঋণ 2 কোটি টাকা। কোটি টাকার পাজরে চড়লেও নথিতে লাকির নিজস্ব গাড়ির কোনো তথ্য নেই। তবে গাড়ির বিপরীতে সম্পদ মূল্য দেখানো আছে 3.25 লাখ টাকা। গ্রামে এমন প্রাসাদসম অট্টালিকা থাকলেও আসবাবপত্রের দাম মাত্র 75,000 টাকা। 1.5 একর জমি হেবা সূত্রে পাওয়া, এ কারণে দাম ধরা হয়নি। মিরপুরে একই ভবনে 4টি ফ্ল্যাটের মালিক, তবে তা হেবা সূত্রে পাওয়া। আবার মেয়ে ইপসিতা মাকে দিয়েছেন কোটি টাকা উপহার। আয়কর নিবন্ধন নম্বর TIN নিতেও চালাকি করেছেন লাকি। টিনে ভুয়া ঠিকানা দিয়েছেন শিক্ষিকা থেকে রাজনীতিক বনে যাওয়া এই নারী। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 14 দিন পর জনসম্মুখে এলেন বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকি। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে SSC পরীক্ষা ও বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। এ সময় উপজেলা পরিষদ কার্যালয়ের বাইরে তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন, তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। এর আগে 13 জুন অফিস করেছেন লায়লা কানিজ। 2022 সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত দুর্নীতি দমন কমিশন দুদককে এই আদেশ দেন। কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে অভিযোগ, তিনি বদলি বাণিজ্য, আয়করদাতাদের ভয়ভীতি প্রদর্শন করে অর্থ গ্রহণ, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অন্তত 1000 কোটি টাকা আত্মসাৎ সহ অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আরও অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন। শিশুদের প্রাথমিক শিক্ষা সরকার 2 বছর করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করে দেওয়ারও কথা বলেছেন তিনি। সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। বাংলাদেশ প্রতিষ্ঠার কাণ্ডারি ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠান। বিষয়ভিত্তিক কুইজ পাতা প্রদান। শুরুতে শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা প্রতিপাদ্যের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে নানা প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থীদের তুলে দেন পুরস্কার। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 18 বিভাগে 126 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেন প্রাথমিক শিক্ষা পদক। সহকারী শিক্ষক পরে নিজ বক্তব্যে দেশকে এগিয়ে নিতে যোগ্য, দক্ষ ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। আজকের যুগটা হচ্ছে প্রযুক্তি যুগ, কাজে কম্পিউটার শিক্ষা আমরা যেমন ল্যাব করে দিচ্ছি, তাছাড়া কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টারও করে দিচ্ছি। তো সেইভাবে আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পর্ক একটা জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। শিক্ষার সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধুর সরকার থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিটি সরকারের আমলে নেওয়া পরিকল্পনার উপরও আলোকপাত করেন তিনি। আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি প্রত্যেক স্কুলে। ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। শুধু কেতাবি পাঠ্যক্রমে আটকে না রেখে সৃজনশীল শিক্ষায় শিশুদের প্রতিভা বিকাশের যৌক্তিকতা ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন শেখ হাসিনা। আমি সেই সবুজের মতো নিষ্পাপ শিশুটি বলছি। পরে শিশুদের বর্ণিল ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। যাবে যাবে
শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজিরের তৃতীয় দফায় জব্দ করা সম্পত্তির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেন এই আদেশ দেন। এসব সম্পত্তির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটির 6 কাঠার 4টি প্লট এবং সেখানে সাভানা ইকো রিসোর্টের নামে রেজিস্ট্রি করা স্থাপনা, রাজধানী গুলশানে 3 কাঠা জমি ও সেখানকার স্থাপনা, বাড্ডায় রূপায়ণ মিলেনিয়াম স্কোয়ারে 2টি অফিস স্পেস ও 2টি কার পার্কিং সহ 110.8 অযুতাংশ জমি এবং আদাবরের পিসি কালচার হাউজিং এর 6টি ফ্ল্যাট। এছাড়া বান্দরবানে 25 একর জমি ও সেখানকার স্থাপনাও এই আদেশের আওতায় রয়েছে। উচ্ছেদ করা হলো মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা। রাজধানীর রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা এই স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয় জানিয়ে ডিএনসিসি বলেছে, খালের সীমানা 30 ফুটের মধ্যে থাকতে পারবে না কোনো স্থাপনা। উচ্ছেদ বিষয়ে কোনো বক্তব্য মেলেনি সাদিক অ্যাগ্রোর মালিকের। কোটি টাকার গরু কিংবা 15 লাখ টাকার ছাগল, বারবার আলোচনায় আসে সাদিক এগ্রোর নাম। শুধু এবছরই নয়, 2021 সালে জালিয়াতির মাধ্যমে ব্রাহ্মা গরু আনায় বিতর্কিত হয় প্রতিষ্ঠানটি। রাজধানীর রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠে এই এগ্রো। বছরখানেক আগেও যেখানে পশু রাখা হতো সেখানে এখন বসতি। অভিযানের খবর পেয়ে নিজেরাই সরে যায়। আমি এই জায়গায় 3 মাস হবে, নতুন ঘর, এই যে আমার মেয়ে আর আমি থাকি। আমারও নোটিশ কিন্তু এইবারে নোটিশ দেওয়া হয় নাই। দীর্ঘদিন ধরে আরো মানুষ থাকতেছে, পরে আমি এই 4 মাস ধরে উঠেছি লোন উঠাইয়া, গাছগাছালি পরিষ্কার করে সমান করছি, এখন সবাই চোখ পড়ে গেছে। সাদিকের বিরুদ্ধে খাল দখলের অভিযোগ বহুদিনের, কয়েকবার নোটিশও দেওয়া হয়, এরপরও সরেনি তারা। তবে এসব অভিযোগ মানতে নারাজ বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। উল্টো সাদিক অ্যাগ্রোর পক্ষে সাফাই দিলেন। সিটি কর্পোরেশন ডিমার্কেশনটা, সে ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদিক অ্যাগ্রো ফার্মটা নেই। সাদিক অ্যাগ্রো ফার্মটা, যেটা আমিও নিজে পর্যবেক্ষণ করে দেখলাম, এটা একটা প্রাইভেট জায়গার উপরে, এবং প্রাইভেট জায়গার যে মালিক যারা, তারাও কিন্তু এখানে উপস্থিত আছে। বৃহস্পতিবার সকাল 10টায় অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বেলা 12টায়। ডিএনসিসি কর্তৃপক্ষ জানায়, খাল দখল করেছে সাদিক এগ্রো। হাইকোর্টের আদেশ অনুযায়ী খালের সীমানার 30 ফুটের মধ্যে কোনো স্থাপনা থাকবে না। স্পটে যে আছে আমি তাকেই তো নোটিশ করব, যে আমার খাল ভরাট করছে। সাদিক এগ্রো এখানে বর্জ্য ফেলছে নদীতে, সাদিক এগ্রো এখানে হচ্ছে যে পানি দূষণ করছে, মাটি ভরাট এখানে হচ্ছে গরুর ব্যবসা, আমরা তাদেরকে নোটিশ করেছি। সাদিক এগ্রোর বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে খাল দখল যারা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। উচ্ছেদ অভিযান নিয়ে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে সংকট না থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে আলু। খুচরা বাজারে প্রতি কেজি আলু কিনতে হচ্ছে 65 টাকা কেজি দরে। টিসিবির হিসেবে মাত্র 1 মাসে এই আলুর দাম বেড়েছে 10% পর্যন্ত। স্বাভাবিক হয়নি ডিমের দামও। কোরবানির ঈদের আগে থেকেই বাড়তে শুরু করেছিল আলুর দাম। ঈদের পর তা এখন নাগালের বাইরে, যদিও বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়, খুচরা বাজারে তা 65 থেকে 70 টাকা। বাড়তি দামের জন্য পরিবহন খরচকে অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের দাবি, সরকারি নজরদারি নেই বলেই সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। ঈদের বেঁধে গাড়ি টাড়ি আসে নাই, গাড়ি ভাড়া বেশি আসলে এই জন্য দাম বেড়ে গেছে। 15,000 টাকার গাড়ি ভাড়া 30,000 টাকা এই কুরবানির ঈদে। চাকরিজীবী, আমাদের ক্ষেত্রে সীমিত একটা ইনকাম আছে, এর ভেতরে চলতে হয়। আর বাড়তি যদি জিনিসপত্রের দাম দিয়ে কিনতে হয় তাহলে অনেক কষ্ট হয়ে যায়। স্বস্তি নেই ডিম কিনতেও। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়। আড়তে অভিযান চালিয়েও সুফল মিলছে না। ইনকাম যতটুক তার থেকে খরচা, আগে যেমন 10,000 টাকা বেতন পাইছি, তো সব কিনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন 10,000 টাকা বেতনে কিছু হয় না। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হচ্ছে বলে দাবি তদারকি সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। ডিমের বাজার অস্থির ওই একই কারণ, এবং সেই জায়গায় আমরা কিন্তু ইতিমধ্যেই সরকারের যারা আছে, বিশেষ করে লাইভস্টক মিনিস্ট্রি সহ যারা কনসার্ন আছে, তাদেরকে আমরা জানিয়েছি। এবং এই বছরও আমি আশা করছি যে আমাদের এই অভিযানের ফলে এবং মঙ্গলবারের যে আমরা মিটিং ডেকেছি, এই মিটিংয়ের পরে আমাদের ডিমের বাজারের যে প্রবলেমগুলো আছে সেটা দূর হবে এবং দামটা হয়তো আপনার নাগালের মধ্যে চলে আসবে। ডিম আলুর দাম নাগালে রাখতে আমদানির পরিকল্পনা রয়েছে বলেও জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিস্তা প্রকল্পে ভারতের সহায়তা বাংলাদেশের জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, এই প্রকল্পে চীনের আগ্রহ থাকলেও তিস্তা ভারত ও বাংলাদেশের যৌথ নদী, তাই দিল্লির পক্ষে সায় ঢাকার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গেই সম্পর্কের ভারসাম্য বজায় রাখে। এরই বহিঃপ্রকাশ ভারতের পর প্রধানমন্ত্রীর চীন সফর। এতে চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন মন্ত্রী। জানান, ভারতের সঙ্গে ট্রেনে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ভাবছে সরকার। এই সার্ভিসের আওতায় ট্রেনে ভারত হয়ে নেপাল ও ভুটানে যাওয়া যাবে। চায়না অনেক আগে প্রস্তাব দিয়েছিল, এরপরে ভারতের প্রস্তাব আসছে। তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সহায়তা করে তাহলে সেটি ভালো। নামছে বন্যার পানি, ছড়াচ্ছে পানিবাহিত রোগবালাই। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকট। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। এদিকে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভী বাজারে এখনো পানিবন্দী প্রায় 11 লাখ মানুষ। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা সহ 5 উপজেলার বন্যার পানি নামছে ধীর গতিতে। বিভিন্ন সড়ক থেকে পানি না নামায় এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। হাওড়া অঞ্চলে বাড়িঘরে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রে আছেন প্রায় 7,500 মানুষ। বন্যা দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়ার পাশাপাশি ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। পানিটা সব ভাঙ্গা, বেড়াগুড়া সব ভেঙে গেছে, অনেক সব স্কুলে গেছেন। আমি বাড়িতে খালি বাড়ি ফোর দিই। বন্যায় লেক গোড় দুয়ার নেগে তো এবার আমরা ভিতর হবো জিন্দার হরি হরি আমরা বন্যা পরবর্তী পানি যখন শুকিয়ে যায় তখন পানিবাহিত রোগগুলো হয়। এই কারণে আমরা মেডিকেল টিমের সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছি এবং যে যাদের ওনাদের জন্য বিশেষ করে ব্লিচিং পাউডার, ওরসালাইন, এই জাতীয় যে বিষয়গুলো সেগুলো আমরা সর্বাত্মক আমরা আমাদের মজুতও আছে, আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি। এদিকে পাহাড়ি ঢল ও বৃষ্টি কমে আসায় সিলেটের সব উপজেলা থেকেই নামতে শুরু করেছে পানি। পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সহায়তা, মেডিকেল ক্যাম্প সহ জরুরি সেবা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। তবে এখনও সিলেট নগরী ও 12টি উপজেলা মিলিয়ে প্রায় 7 লাখ মানুষ বন্যা কবলিত। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আছেন 12,000-এর বেশি মানুষ। পানিবাহিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পানি কমছে, আমরা তাও তো আছে, আপনার বারোইলে তো আপনার সব জায়গায় যাওয়া লাগে, খাওয়া দাওয়া করলে বাথরুম করে আপনার যাওয়া লাগে, আপনার আর গা হয়ে গেছে পাও। সুনামগঞ্জে তাহিরপুর, বিশম্ভরপুর, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ ও ছাতকে অন্তত লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ভোগান্তিতে স্থানীয়রা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদে কোনো ছাড় দেবে না ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এই লক্ষ্যে জেলা প্রতিনিধিদের নানা ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বেক্সিমকো মিডিয়া কমপ্লেক্সে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা প্রতিনিধিদের সম্মেলন। এতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 19 জন প্রতিনিধি অংশ নেন। দিনব্যাপী কর্মসূচিতে টেলিভিশন সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ার কারিগরি নানা বিষয়ে তাদের দিক নির্দেশনা দেওয়া হয়। এ সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম শামসুর রহমান সংবাদ সংগ্রহ ও প্রচারে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার ওপর সর্বোচ্চ সতর্কতার তাগিদ দেন। তৃণমূলের সংবাদ আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানান তিনি। আপনি আমাদের কোনো অধিকার নাই এই ধরনের সেন্সেশনাল নিউজ করার জন্য, এটা সাংবাদিকতা এবং এই সাংবাদিকতা আমরা করিনি, আমরা করবো না, ঠিক আছে? সো আর আপনি নিজেই বললেন যে আপনার নিউজ রুমের তরফ থেকে আপনাদের এই প্যারা দেয় না বা এই প্রেশারটাও দেয় না, সেদিক দিয়ে তো আমি বলবো যে আপনারা ওয়ান অফ দ্য লাকিয়েস্ট। এই ছিল এখনকার সংবাদ। ধন্যবাদ সবাইকে।